তোমরা কি কেউ বলতে পারবে ডায়াগনোসিস অফ প্রেগন্যান্সি? ডায়াগনোসিস অফ প্রেগন্যান্সি ক্লাস এখনো হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডায়াগনোসিসটা আরেকজন পড়াবে। আমি তোমাদের আজকে পড়াবো অ্যান্টিনেটাল কেয়ার, যেটা সে সম্পর্কে একটু বলবো যে একটা পেশেন্ট আসলে আমরা কিভাবে তার সিস্টেমিক সুপারভিশনটা করব সিস্টেমিক্যালি, সেই ব্যাপারটা তোমাদেরকে একটু বলবো। এই ক্ষেত্রে তোমাদের একটা প্রেগনেন্ট পেশেন্টের হিস্ট্রি টেকিং এর ব্যাপারটা তোমাদেরকে হেল্প করবে। তাহলে অ্যান্টিনেটাল কেয়ার বলতে আমরা যেটা বুঝবো যে সিস্টেমিক সুপারভিশন, that is examination and advice of a woman during pregnancy is called antenatal care. এই চ্যাপ্টারটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই কারণে যে এখান থেকে তোমাদের কিন্তু বেসিক কিছু নলেজ গেইন করার থাকে, পাশাপাশি এখান থেকে তোমাদের রিটেন কোশ্চেন তো থাকেই, ভাইভাতেও তোমাদেরকে অনেক ফেস করতে হয়, প্লাস কেস প্রেজেন্টেশনে এটা তোমাদেরকে অনেক হেল্প করবে। কেস প্রেজেন্টেশনে এটা লাগবে তোমাদের। তাহলে আমরা সিস্টেমিক সুপারভিশন অফ এ ওমেন ডিউরিং প্রেগন্যান্সি এটাকে আমরা বলবো অ্যান্টিনেটাল কেয়ার। ঠিক আছে, তাহলে এখানে কি কি থাকবে? একটা হিস্ট্রি টেকিং থাকবে, একটা সিস্টেমিক এক্সামিনেশন থাকবে, জেনারেল অ্যান্ড অবস্টেট্রিক্যাল, আর কিছু নেসেসারি ইনভেস্টিগেশনস করতে হবে, এবং আমরা প্রেগনেন্ট ওমেনকে থ্রু আউট দ্য প্রেগন্যান্সিতে সে কিভাবে থাকবে, কিভাবে আমাদের কাছে আসবে, বাসায় কিভাবে থাকবে, তার লাইফস্টাইলটা কেমন হবে, এই ব্যাপারে আমরা তাকে কিছু অ্যাডভাইস দেবো। তাহলে এইম অ্যান্ড অবজেক্টিভস অফ অ্যান্টিনেটাল কেয়ার এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এটা রিটেনে তোমাদেরকে লিখতে হবে। তো এখানে এখানে পেশেন্ট গুলো যখন আসবে, মাদার আসবে, তখন কি হয় যে হাই রিস্ক কেস গুলোকে আমরা স্ক্রিন আউট করতে পারি। যখন এই হাই রিস্ক পেশেন্ট আমরা হাই রিস্ক কেস গুলোকে স্ক্রিন আউট করব, তখনই আমরা তাদেরকে আর্লিয়েস্ট কোনো কমপ্লিকেশন ডেভেলপ করার সময়টাকে আমরা ডিটেক্ট করতে পারবো এবং সেটাকে আমরা ট্রিট করতে পারবো। এবং তাকে এই সময় কিভাবে চলতে হবে, তার হাইজিন মেনটেন করতে হবে, তার ডায়েট কেমন হবে, এই ব্যাপারটাকে আমরা অ্যাডভাইস করবো। একই সাথে প্রেগন্যান্সির যে একটা ফিজিওলজিক্যাল ইভেন্ট তার লাইফে, এই ব্যাপারে আমরা তাকে একটু এডুকেট করব। তার বার্থ প্ল্যানিংটা আমরা তার সাথে ডিসকাস করব, এবং এই পেশেন্টটাকে পরবর্তীতে ফ্যামিলি প্ল্যানিং এর ব্যাপারে আমরা মোটিভেট করব। এবং কেউ যদি মেডিকেল টার্মিনেশন চায়, সেই ব্যাপারেও আমরা তাকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভাইস দেব। সুতরাং একটা নর্মাল প্রেগনেন্সি উইথ ডেলিভারি অফ হেলদি বেবি ফ্রম এ হেলদি মাদার, এটাকে এনশিওর করাটাই হচ্ছে একটা বেসিক এইম অ্যান্ড অবজেক্টিভস। এখন আমরা যখন একটা ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিটে একটা বুকিং এ একটা মাদার আসবে, কিছু কিছু জিনিস তোমাকে জানতে হবে। সেটা হচ্ছে যে যেমন প্যারা কি, গ্রাভিডা কি, হ্যাঁ, অবস্টেট্রিক হিস্ট্রি নিতে গেলে তোমাকে এই জিনিসগুলো একটু জানতে হবে। তাহলে আমি যদি তোমাকে বলতে চাই যে প্যারা কি বা প্যারিটি বলতে কি বুঝো, তাহলে প্যারিটি হচ্ছে যে স্টেট অফ প্রিভিয়াস প্রেগন্যান্সি বিয়ন্ড দ্য পিরিয়ড অফ ভায়াবিলিটি। তাহলে আমরা জানি প্রেগন্যান্সিকে আমি যদি কাউন্ট করি, তার যে নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল যার, সেই নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলের লাস্ট নর্মাল মেনস্ট্রুয়াল পিরিয়ড কবে, এই ডেটটাকে আমার জানতে হবে। তাহলে নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে 28 to 30 ডেজ, এটা হচ্ছে নর্মাল। এলএমপি হচ্ছে নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলের যে লাস্ট ডেট, সেটা লাস্ট ডেট অফ নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল, সেটাকে আমরা বলি এলএনএমপি। ধরো এটা 1 জানুয়ারি অফ 2021, তাহলে তার ইডিডি বা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি কবে হবে? আমরা বলবো 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 7 ডেজ, এইভাবে যেতে পারি। তাহলে 1 জানুয়ারি 2021 যার এলএমপি, তারপরে সে পিরিয়ড মিস করেছে, তাহলে তার ইডিডি হবে 9 ক্যালেন্ডার মান্থ, তার মানে অক্টোবর। ডেট হবে এলএনএমপি থেকে প্লাস 7 ডেজ, তার মানে 8 অক্টোবর।
তাহলে 8 অক্টোবর 2021 এটা হবে তার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। এইভাবে একটা ক্যালকুলেশন করা যায়। আর একটা ক্যালকুলেশন করা যায় যে আমি জানুয়ারি মাস যদি 1 জানুয়ারি যদি তার এলএমটি হয়, তাহলে আমি 3 মাস ব্যাকে যাব, গিয়ে প্লাস 7 ডেজ করব ডেট। 3 মাস ব্যাকে গেলেও জানুয়ারি থেকে ব্যাকে গেলে কিন্তু অক্টোবর হয়, এবং ডেট হবে তখন 1 অক্টোবরের থেকে 7 ডে অ্যাড করে। এটা গেল আমার জেস্টেশনাল এজ ক্যালকুলেট করা। এখন আমরা বলবো যে প্যারা কি, গ্র্যাভিটা কি। গ্র্যাভিটা হচ্ছে প্রেগনেন্ট স্টেট ডিনোট করে গ্র্যাভিটা। একটা ওমেন যখন প্রেগন্যান্সি থাকে তখন তাকে বলা হয় গ্র্যাভিড এটাকে। আর গ্র্যাভিডা হচ্ছে নাম্বার। তাহলে নাম্বার কি, সে যতবারই প্রেগন্যান্স হয়েছে সেটা হচ্ছে তার নাম্বার অফ গ্র্যাভিডা। এবং সেই ক্ষেত্রে নাম্বার অফ বেবি কিন্তু ইম্পর্টেন্ট হবে না। ধরো একটা বাচ্চা সিঙ্গেলটন প্রেগন্যান্সি, সেটাও গ্র্যাভিডা 1। যদি তার টুইন প্রেগন্যান্সি হয় তাহলেও কিন্তু তার গ্র্যাভিডা 1 হবে। বুঝতে পারছো? তাহলে যার ট্রিপলেট প্রেগন্যান্সি ফার্স্ট টাইম, তার গ্র্যাভিডা কত হবে? হ্যাঁ, 1 হবে। তাহলে গ্র্যাভিডা হচ্ছে প্রেগনেন্ট স্ট্যাটাসকে বোঝায়, এবং সাধারণত এটা নিউমেরিক ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে বলি, ঠিক আছে? ফার্স্ট গ্র্যাভিডা, সেকেন্ড গ্র্যাভিডা, থার্ড গ্র্যাভিডা এভাবে বলি। সেই ক্ষেত্রে ইরেসপেক্টিভ অফ দ্য জেস্টেশনাল এজ, যদি এটা ধরো 6 উইকসে অ্যাবর্শন হয়ে গেল, সেই ক্ষেত্রেও কিন্তু পরবর্তীতে যখন সে প্রেগনেন্ট হবে, তাহলে একটা 6 উইকসে অ্যাবর্শন হয়ে গেছে এবং পরের বার সে আবার কনসিভ করেছে, তাহলে এই ক্ষেত্রে তার গ্র্যাভিডা হবে সেকেন্ড। হ্যাঁ, আর প্যারিটি হচ্ছে যে তার প্রেগনেন্ট স্ট্যাটাসটা বিয়ন্ড দ্য এজ অফ ভায়াবিলিটি পর্যন্ত পার করেছে সেটা। যেমন একজনের একটাও ভায়াবল বেবি নেই, তার 6টা প্রেগনেন্সি হয়েছিল, 6টাই ধরো 20 উইকস এর মধ্যে নষ্ট হয়ে গেছে, তাহলে তার প্যারিটি কত হবে? 0। তার প্যারিটি হবে 0। তার মানে তার এজ অফ ভায়াবিলিটি, যে জেস্টেশনাল এজ অফ ভায়াবিলিটি, সেটা ক্রস করবে 28। আমাদের দেশের জন্য 28 উইকস, ইউকের জন্য এটা 22 উইকস। তাহলে কান্ট্রি টু কান্ট্রি এটা ভ্যারি করবে যে ভায়াবল এজ কত উইকস। সেই এজ যেই প্রেগন্যান্সি স্ট্যাটাসটা পার করবে তখনই প্যারিটি হবে। ধরো 32 উইকস এ একটা বেবি তার হয়েছিল এবং বেবিটা পরে মারা গেছে, কিন্তু তার প্যারিটি তাহলে কত হবে? হ্যাঁ, 1 হবে প্যারিটি, কিন্তু মানে অ্যালাইভ বেবি নাই। পরবর্তীতে সে যদি আবার কনসিভ করে তাহলে গ্র্যাভিডা কত হবে? তখন গ্র্যাভিডা 2 হবে, 2 বা সেকেন্ড গ্র্যাভিডা হবে। তাহলে এটাই গেল আমাদের গ্র্যাভিডা এবং প্যারিটির ব্যাপার। তাহলে এগুলির সাথে সাথে তোমার চলে আসবে যে তাহলে আমরা নালিপ্যারাস কাকে বলবো? নালিপ্যারা কাকে বলবো তাহলে? যে কিনা কখনোই কনসিভ করেনি, কখনোই প্রেগনেন্ট হয়নি, সে হচ্ছে নালিপ্যারা। আর মাল্টিপ্যারা কাকে বলবো তাহলে? মাল্টিপ্যারা আমরা তাকেই বলবো যার হচ্ছে 2 অর মোর প্রেগনেন্সি হয়েছিল, যে কিনা এজ অফ ভায়াবিলিটি পার হয়েছিল, স্টেজ অফ ভায়াবিলিটিটা পার, তারা হচ্ছে মাল্টিপ্যারা। তাহলে নালিপ্যারা যে যার কোনো একবারও প্রেগনেন্সি হয়নি। আর মাল্টিপ্যারা হচ্ছে যার 2 অর মোর ভায়াবল চাইল্ড আছে, এখন সেটা অ্যালাইভ থাকতে পারে, নাও অ্যালাইভ থাকতে পারে, কিন্তু প্রেগনেন্সি পার হয়েছে 28 উইকস। তাহলে প্রাইমারি গ্র্যাভিডা কে হবে? যে কিনা ফার্স্ট টাইম ফার্স্ট প্রেগনেন্ট, প্রেগনেন্ট সে হচ্ছে প্রাইমারি গ্র্যাভিডা। তাহলে মাল্টি গ্র্যাভিডা কে হবে? অনেক, 2টা কিংবা তার বেশি হ্যাঁ, বাচ্চা। সে বর্তমানে গ্র্যাভিড এবং এর আগে যা 2 অর মোর প্রেগনেন্সি স্ট্যাটাস ছিল। ঠিক আছে, গ্র্যাভিডা থাকলেই মানে সে হচ্ছে অ্যাট প্রেজেন্ট সে গ্র্যাভিড বা প্রেগনেন্ট। মাল্টি তার মানে 2 অর মোর চিলড্রেন তার আছে। আর প্যারা যখন, তার মানে সে বর্তমানে প্রেগনেন্সি নাই, কিন্তু তার 2 অর মোর প্রেগনেন্সি ছিল, যেটা কিনা স্টেজ অফ ভায়াবিলিটি পার হয়েছে। ঠিক আছে,
তাহলে প্রাইমিপ্যারা, প্রাইমিগ্রাভিটা, মাল্টিপ্যারা, মাল্টিগ্রাভিটা। এরপরে তোমরা জানবে পার্চুরেন্ট কি। পার্চুরেন্ট হচ্ছে যে ওমেনটা লেবারে আছে, তাকে আমরা বলি পার্চুরেন্ট। আর পিউরপেরা কাকে বলি? যে যে মাত্র ডেলিভারি করেছে 6 উইকস পর্যন্ত, তাকে আমরা বলি পিউরপেরা। তাহলে আমরা যখন ম্যাম একটা হিস্ট্রি। একটু একটা কোশ্চেন করি। বলো। ম্যাম নালী প্যারাস যে বললেন ওটাতে কি এজ অফ ভায়াবিলিটি পার করে তাকে কনসেপ্ট করতে হবে নাকি যে কোনো সময় মানে যদি সে 3 মান্থ প্রেগনেন্ট হয় কিংবা মানে না, যদি অ্যাবর্শন তো প্যারাতে আসবে না। প্যারা যখনই তোমাকে বলবে, যখনই প্যারা আসবে তখনই কিন্তু অ্যাবর্শন আসবে না। ঠিক আছে, এটা তোমরা মাথায় নিয়ে রাখো, যখনই প্যারা আসবে প্যারাতে কোনো অ্যাবর্শন আসবে না, কিন্তু গ্রাভিডাতে তোমার অ্যাবর্শন আসবে। ঠিক আছে, বুঝছো? মানে নালী প্যারা যারা, তার মানে এজ অফ ভায়াবল চাইল্ড তার নাই একটাও, কিন্তু তার ওই যে বললাম 6টা অ্যাবর্শন থাকতে পারে। যার 6টা অ্যাবর্শন আছে সেও কিন্তু নালী প্যারা, কারণ তার একটাও বেবি 28 উইকস পার হয়নি। আচ্ছা, বুঝতে তাহলে আমরা, পেরেছি। হ্যাঁ, হিস্ট্রিটা আমরা কি নিব? তার নেম, এজ, কবে আমি তাকে এক্সামিন করছি সেই ডেটটা দিতে হবে, তার অ্যাড্রেস কি, এগুলি দিতে হবে। পাশাপাশি তার কোনো অকুপেশন আছে কিনা, কারণ অকুপেশন খুবই ইম্পর্টেন্ট। এজ ইম্পর্টেন্ট, অকুপেশন ইম্পর্টেন্ট। তাহলে আমরা প্রেগন্যান্সিতে সে কতটুকু রেস্ট নিবে, তার কোনো এখানে কমপ্লিকেশন ডেভেলপ হতে পারে কিনা, তাহলে আমরা তার রিস্কটাকে অ্যাসেস করতে পারবো। অকুপেশন অফ দ্য হাজবেন্ড এখানে ইম্পর্টেন্ট এই কারণে যে তার সোশ্যাল স্ট্যাটাসটা আমরা অ্যাসেস করব এই সময়, তাহলে তার কোনো কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে কিনা। সোশ্যাল স্ট্যাটাসের সাথে অনেক সময় রিলেটেড থাকে, যারা লো সোশ্যোইকোনমিক তারা পুয়ার নিউট্রিশন হয়, অ্যানিমিক থাকে, প্রি এক্লাম্পসিয়া ডেভেলপ করে, ফলে তাদের প্রিম্যাচুরিটিও হতে পারে। সুতরাং এই কারণে যে তার যে একটা সোশ্যাল স্ট্যাটাস, তার এজ, এগুলি আমরা জেনে নিব। এগুলি জানার পরে তার মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা আমরা জানবো, সে কি রেগুলারলি মেনস্ট্রুয়েটিং ওমেন, যদি তাই হয় তার তাহলে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড কবে ছিল, এখান থেকে তার আমরা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটা ক্যালকুলেট করব। সাধারণত প্রেগন্যান্সিকে আমরা ক্যালকুলেট করি 40 উইকসে, ইডিডি আমরা বের করি 40 উইকসে। সুতরাং আমরা যখন বলবে যে 5 মাস, 5 মাস মানে সিম্পলি আমরা বলি 4 5 20 উইকস, তাই না? কিন্তু উইকস এর হিসাবটা প্রেগন্যান্সিতে একটু ডিফারেন্ট। প্রতি মাসে তুমি 2 ডেজ করবে, তাহলে 5 মান্থ যার প্রেগন্যান্সি তার কত উইকস হবে বলো তো? হুম, প্রতি মাসের জন্য 2 ডেজ তুমি কি করবে, অ্যাড করবে, তাহলে যার 5 মাস তাহলে তার কত হবে? হ্যাঁ, 10 দিন অ্যাড করবে, সুতরাং তার 21 প্লাস আবার 22 উইকস আমরা বলবো। ঠিক আছে, কারণ উইকস এর হিসাবটা আবার ধরো 32 উইকস 5 ডেজ, এটাকে আমরা তাহলে কত উইকস বলবো? এটাকে আমরা 36 উইকস বলবো। যদি 7 দিনের মধ্যে 3 দিন পার হয়ে যায় তাহলে সেটাকে আমি একটা কমপ্লিট উইক ধরে নেব। ঠিক আছে, সেই জন্য আমরা 5 মান্থকে 22 উইকস বলবো। তাহলে এইভাবে 7 মান্থ প্রেগন্যান্সি কত উইকস হবে? বলতো 7 মান্থ প্রেগন্যান্সি কত উইকস হবে? 30 উইকস হবে। তাহলে আমরা যখন উইকসে বলবো তখন প্রতি মাসের জন্য আমরা 2 ডেজ ক্যালকুলেট করব। আর উইকস এর মধ্যে যদি 3 ডেজ পার হয়ে যায় তাহলে সেটাকে আমরা একটা কমপ্লিটেড উইকস ধরে নেব। তাহলে আমরা তার মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা নিলাম, নিয়ে সেখান থেকে এলএমপি ইডিটি ক্যালকুলেট করলাম এবং তার জেস্টেশনাল এজ কত সেটা ক্যালকুলেট করলাম। এখন আমরা আসবো তার অবস্টেট্রিক হিস্ট্রিতে। অবস্টেট্রিক হিস্ট্রিতে প্রথমেই আসবে যে তার ম্যারিটাল এজ কত, হ্যাঁ, সে কত বছর হয়েছে বিয়ে করেছে। তাহলে ম্যারিটাল এজের সাথে যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে ফেকান্ডিটি। ধরো কারো 5 বছর হয়েছে বিয়ে হয়েছে কিন্তু কোনো কন্ট্রাসেপটিভ মেথড ছিল না, হাজবেন্ড কাছে ছিল, তারপরেও তার ফার্স্ট টাইম কনসিভ করতে 5 ইয়ার্স লেগে গেল, কোন রকম ওভুলেশন ইন্ডাকশন কোন রকম মানে চিকিৎসা ছাড়াই।
ন্যাচারালি তার ধরো 5 ইয়ার্স লেগে গেল, তাহলে এটাকে আমরা বলবো লো ফেকান্ডিটি। ঠিক আছে। আবার অনেক সময় আমরা দেখি যে খুব আর্লি কনসেপশন হয়ে যায়, ফার্স্ট ইয়ারেই অনেকে কনসিভ করে ফেলছে, তাদেরকে আমরা বলবো যাদের মানে যখন এটা লং আফটার ম্যারেজ হবে তারা হচ্ছে লো ফেকান্ডিটি। ঠিক আছে। আর যাদের হাই ফেকান্ডিটি, যাদের আর কি জাস্ট বিয়ের পরে পরেই যে কিনা কনসিভ করে ফেলে, তারা হচ্ছে হাই ফেকান্ডিটি। সেই জন্য আমরা ম্যারিটাল এজের একটা ইনফরমেশনের একটা ইম্পর্টেন্স আছে। তাহলে এই গেল আমাদের অবস্টেট্রিক হিস্ট্রি, যে ম্যারিটাল এজ শুরু করব, তারপরে তাদের প্যারা লিখবো, তাদের গ্র্যাভিটা লিখবো, এবং এজ অফ লাস্ট চাইল্ড অথবা লাস্ট ডেলিভারি কবে ছিল সেটা আমরা জানবো। অনেক সময় দেখা যায় যে বার্থ স্পেসিং অনেক বেশি, কোনো কারণ ছাড়া ধরো ফার্স্ট বেবি 10 বছর চেষ্টা করতে করতে 10 বছর পর তার একটা বেবি হলো, তাহলে এটাও আমরা একটু গুরুত্বের সাথে দেখবো। দেখা যাবে যে অনেক বড় বড় একটা স্পেসিং থাকলে প্রেগনেন্সিতে অনেক সময় দেখা যায় কমপ্লিকেশন হতে পারে, যেমন তার জিডিএম ডেভেলপ করতে পারে, প্রি এক্লাম্পসিয়া ডেভেলপ করতে পারে। এই কারণে আমরা এই জিনিসগুলো গুরুত্বের সাথে জিজ্ঞেস করবো। তাহলে অবস্টেট্রিক হিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট। তার এর আগে টোটাল কয়টা প্রেগনেন্সি হয়েছিল, তার প্যারা কত, তার যে অ্যালাইভ বেবি সেটা কয়টা, তাদের মোড অফ ডেলিভারি কিভাবে হয়েছিল, তাদের কি হোম ডেলিভারি হয়েছিল নাকি হসপিটাল ডেলিভারি হয়েছিল, সেটা কি ভ্যাজাইনাল ডেলিভারি নাকি সিজারিয়ান সেকশন। ঠিক আছে। ওই প্রেগন্যান্সিতে কোনো কমপ্লিকেশন হয়েছিল কিনা, ওই ডেলিভারির সময় কোনো কমপ্লিকেশন হয়েছিল কিনা, ব্লাড ট্রান্সফিউশন লেগেছিল কিনা, যদি সে আরএইচ নেগেটিভ মাদার হয়, তার বেবি যদি ব্লাড গ্রুপ পজিটিভ হয়, তাহলে সে আরএইচ অ্যান্টিডি দেওয়ার কথা, সেটা দিয়েছে কিনা। তাহলে এই জিনিসগুলো আমি তার অবস্টেট্রিক হিস্ট্রিতে নেব, এবং পাশাপাশি তার বেবির হিস্ট্রিটাও নেব, যে তার বেবির বার্থ ওয়েট কত ছিল, সেক্স কি ছিল, ওই সময় তার কন্ডিশন, এটাকে আমরা বলি অ্যাবগার স্কোর। হ্যাঁ, সে সাথে সাথে কেঁদেছিল কিনা, তার হাত পায়ের নড়াচড়া ঠিক ছিল কিনা, তার শ্বাস প্রশ্বাস ঠিক ছিল কিনা, এইগুলোকে আমরা একত্রিত করে পয়েন্ট আউট করে অ্যাবগার স্কোরিং করি। সেটা আমরা একটা আইডিয়া নিব যে কেমন ছিল, সে ব্রেস্ট ফিডিং কতদিন করেছিল, তার ইমিউনাইজেশন ঠিক মতো হয়েছিল কিনা, এগুলি আমরা জিজ্ঞেস করবো। তাহলে এই গেল আমাদের অবস্টেট্রিক হিস্ট্রি। তাহলে আমরা যখন প্যারা লিখবো তখন আমরা যদি আসলে আমি তো স্লাইড তৈরি করিনি, প্যারাতে বড় হাতের পি দিয়ে আমরা প্যারা ডিনোট করি, আর বড় হাতের জি দিয়ে আমরা গ্র্যাভিটা ডিনোট করি। প্যারাকে যদি আমি পি পি কে এ প্লাস বি যদি ধরি, এতে আসবে তোমার এতে আসবে 28 উইকস পার হওয়া বেবিগুলো, 28 উইকস পার হয়েছে যেই কনসেপশন গুলো, সেগুলো আসবে প্রথমে, প্লাস দিয়ে অ্যাবর্শন, এমআর, মোলার প্রেগন্যান্সি, একটোপিক প্রেগন্যান্সি, তাহলে সেগুলো আসবে তোমার লেস দেন 28 উইকস যেগুলি, সেগুলো আসবে তারপরে। তাহলে প্যারা এ প্লাস বি, এতে আসবে 28 উইকস পার হওয়া প্রেগন্যান্সি গুলো, আর বি তে আসবে হচ্ছে লেস দেন 28 উইকস এর কনসেপশন গুলো। সেখানে সেখানে আমার অ্যাবর্শন থাকবে, একটোপিক প্রেগন্যান্সি থাকবে, মোলার প্রেগন্যান্সি থাকতে পারে, এমআর, ডিএনসি, এগুলো সব থাকবে। ঠিক আছে। এর পাশাপাশি যখন আমরা তাহলে অবস্টেট্রিক হিস্ট্রি নিলাম, মেনস্ট্রুয়াল হিস্ট্রি নিলাম, এখন আমাকে জিজ্ঞেস করতে হবে যে তার প্রেজেন্ট প্রেগন্যান্সিতে কি কমপ্লেইন্ট আছে। তাহলে এটা সাধারণত ডিপেন্ড করে যে কোন সময় তার জেস্টেশনাল এজ, সাধারণত ফার্স্ট 12 to 13 উইকস এর মধ্যে তার এই যে আনএক্সপ্লেইন টায়ার্ডনেস, উইকনেস, অ্যানোরেক্সিয়া এগুলি থাকে, ভমিটিং থাকতে পারে। যদি প্রতিদিন একবার দুইবার ভমিটিং হয়, তাহলে এটা সিম্পল এমএসসিস ইন প্রেগন্যান্সি। যদি প্রতিবার খাওয়ার পরেই তার ভমিটিং হয়, তাহলে এটাকে আমরা বলি হাইপার এমএসসিস গ্র্যাভিটেটাম। তাহলে এই ধরনের যে ছোট ছোট সমস্যাগুলো, এগুলো তার কেমন, সেগুলো আমরা জিজ্ঞেস করবো। তাহলে প্রেজেন্ট টাইমে তার কি কি সমস্যা হচ্ছে, তাহলে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস বলে একটা কথা আছে, যে তার যে কমপ্লেইন গুলো আছে সেগুলো তখন আমরা কি কি কমপ্লেইন্ট আছে সেগুলো জিজ্ঞেস করব। এবং রুটিনলি সবাইকে আমরা তার স্লিপ, অ্যাপেটাইট, বাওয়েল হ্যাবিট, ব্লাডার হ্যাবিট এগুলো জিজ্ঞেস করব।
কোনো সমস্যা যদি নাও থাকে তাহলেও তার কেমন স্লিপ হচ্ছে, তার খাওয়া দাওয়ার রুচি কেমন, তার পেশাব পায়খানা কেমন হচ্ছে জিজ্ঞেস করবো। এবং পরবর্তীতে তোমরা যখন হিস্ট্রি লিখবে এই কমপ্লেইন গুলোকে ইলাবোরেট করবে। এরপরে আমরা আসবো তার নিজের কোনো মেডিকেল হিস্ট্রি আছে কিনা সেটার জন্য। যে অনেকেরই দেখা যায় রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, তার নিজের একটা হয়তো টাইফয়েড ফিভার হয়েছিল, অথবা অ্যাপেন্ডিসাইটিস, অথবা উফোরেক্টমি অপারেশন হয়েছিল। সুতরাং মেডিকেল সার্জিক্যাল হিস্ট্রি গুলো আমরা তার নিব, পার্সোনাল তার এই ধরনের কোনো হিস্ট্রি আছে কিনা। তারপরে তার পার্সোনাল হিস্ট্রির মধ্যে আসবে স্মোকিং, অ্যালকোহল, এগুলি। তার কোনো কন্ট্রাসেপটিভ মেজার নিতে নিতে এই কনসেপশন হয়েছে কিনা, মানে সে কি কন্ট্রাসেপটিভ মেজার ইউজ করতো, তার স্মোকিং, অ্যালকোহলের কোনো হিস্ট্রি আছে কিনা। কারণ কন্ট্রাসেপশনের পরে কনসিভ করলে সাধারণত দেখা যায় যে ইডিডিটা ঠিক আছে না এলএমপি অনুযায়ী। আর স্মোকিং, অ্যালকোহলের সাথে সম্পর্ক আছে, সাধারণত দেখা যায় তাদের আইউজিআর বেবি হতে পারে। এছাড়া তার কোনো ড্রাগ হিস্ট্রি আছে কিনা, ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি আছে কিনা, যেমন টিটেনাস টক্সয়েড, এটা সে 5টাই কমপ্লিট করেছে কিনা, এগুলো আমরা জেনে নিব। আর ফ্যামিলি হিস্ট্রিটা এখানে ইম্পর্টেন্ট, যে ফ্যামিলিতে তার ফার্স্ট ডিগ্রি রিলেটিভদের মধ্যে হাইপারটেনশন, ডায়াবেটিস, হ্যাঁ, কোনো ব্লিডিং ডিসঅর্ডার বা হেরিডিটারি কোনো ডিজিজ আছে কিনা, মাল্টিপল প্রেগন্যান্সির কোনো হিস্ট্রি আছে কিনা। হাইপারটেনশন হলে তার প্রিএক্লাম্পসিয়া হতে পারে এই প্রেগন্যান্সিতে। তার যদি ফ্যামিলি হিস্ট্রি ডায়াবেটিস থাকে তাহলে জেস্টেশনাল ডায়াবেটিস ডেভেলপ করতে পারে প্রেগন্যান্সিতে। তার ব্লিডিং ডিসঅর্ডার থাকলে আমরা তার ডেলিভারি প্রেগন্যান্সি, তার ডেলিভারি পিরিয়ডে আমরা একটু অ্যালার্ট থাকবো, ব্লাড লাগতে পারে এই জন্য তার ব্লাড গ্রুপিং করবো, ডোনার রেডি রাখবো। আর সাধারণত অনেক সময় বিভিন্ন বিভিন্ন রকম হিমোলাইটিক অ্যানিমিয়া থাকে, তাদেরকে তো তখন আমরা দেখবো যে আয়রন দিব না, ফলিক অ্যাসিড দিব। এই জন্য আমাদের তার হেরিডিটারি হিমোলাইটিক কোনো ডিজিজ আছে কিনা। আর মাল্টিপল প্রেগন্যান্সি থাকলে হিস্ট্রিতে ওদের যদি ফ্যামিলিতে থাকে তাহলে আমরাও অ্যালার্ট হব যে এই প্রেগন্যান্সিটাও একটা মাল্টিপল প্রেগন্যান্সি হতে পারে। তাহলে এইভাবে আমরা হিস্ট্রি নেওয়ার পরে আমরা পেশেন্টটাকে এক্সামিন করবো, কিছু জেনারেল এক্সামিনেশন, কিছু হচ্ছে অবস্টেট্রিক এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশনের প্রথমেই আমরা তার অ্যাপিয়ারেন্সটা দেখবো, তার বিল্ড কেমন, নিউট্রিশনাল স্ট্যাটাস কেমন, হাইট কেমন, এগুলো আমরা দেখে নিব। এবং অ্যাট ফার্স্ট বুকিং এই আমরা তার ওয়েটটা দেখে নিব, কারণ ওয়েটের এখানে ইম্পর্টেন্স আছে যে সে কি আইডিয়াল ওয়েটে আছে নাকি ওভারওয়েট নাকি ওবেস। সেই সেই হিসাবে তার থ্রু আউট দ্য প্রেগনেন্সি ওয়েট গেইন কতটা হবে তাকে আমরা এই ব্যাপারে হেল্প করব। একটা নর্মাল প্রেগনেন্সিতে কতটুকু ওয়েট গেইন হয়? 11 কেজি। 11 কেজি, তাই না? তাহলে ফার্স্ট ট্রাইমেস্টারে সাধারণত খাওয়া দাওয়া ঠিক থাকে না, বাচ্চা ছোট, 1 কেজি বাড়ে। পরের ট্রাইমেস্টার গুলোতে 5 কেজি করে বাড়ে। তার মানে প্রতি মাসে সে 2 কেজি করে বাড়বে এইভাবে। আর যে 10 যে কেজি। ওবেস, যে ওবেস তাকে কি আমি এই 11 কেজি অ্যালাউ করব? এখনই তার ধরো 80-85 কেজি, তাকে কি আমি বলবো হ্যাঁ তুমি 11 কেজি বাড়ো? না। না সুতরাং যার যে ওভারওয়েট, যে ওবেস, তাকে আমরা 11 কেজি বাড়তে দিব না, তাকে আমরা 7 থেকে 9 কেজি পর্যন্ত অ্যালাউ করবো। তাহলে ওইভাবে তার ডায়েটারি প্ল্যান হবে। আর যে হচ্ছে আন্ডারওয়েট 41 কেজি, 38 কেজি, তাকে আমরা এই 11 কেজির মধ্যে রাখবো না, তাকে আমরা আরো নিউট্রিশনাল স্ট্যাটাসটা বাড়ানোর জন্য তাকে আমরা আরো বেশি ওয়েট গেইন করতে বলবো। সেই ক্ষেত্রে তাকে 18 কেজি পর্যন্ত আমরা অ্যালাউ করতে পারবো। ঠিক আছে? সেই জন্য ইনিশিয়াল যে ওয়েট সেটার ইম্পর্টেন্স আছে। তার আমরা জন্ডিস দেখবো, অ্যানিমিয়া দেখবো, হ্যাঁ, তার নেক দেখবো। এবং ইডিমা প্রেগন্যান্সির একটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফিচার, বিশেষ করে লেট প্রেগন্যান্সিতে তার লেগে ইডিমা আছে কিনা এগুলি দেখবো। কারণ বেশিরভাগ ক্ষেত্রে লেট প্রেগন্যান্সিতে ফিজিওলজিক্যাল হয় ইডিমা। এছাড়াও অ্যানিমিয়া, অথবা যাদের প্রিএক্লাম্পসিয়া ডেভেলপ করছে, অথবা যাদের কোনো কিডনি বা কার্ডিয়াক প্রবলেম আছে, তাদের কিন্তু ইডিমাটা একটু আর্লি ডেভেলপ করে। তবে ফিজিওলজিক্যাল ইডিমা আমরা কেমন করে বুঝবো? যেটা কিনা শুধুমাত্র প্রেগন্যান্সির কারণে হচ্ছে, যে দেখা যাবে তার শুধুমাত্র অ্যাঙ্কেল পর্যন্ত থাকে, ইডিমা যত বাড়বে তত পায়ের উপরের দিকে উঠবে, তাই না?
এই ফিজিওলজিক্যাল ইডিমা শুধু অ্যাঙ্কেল পর্যন্তই আমরা ডিটেক্ট করি, আর যখন বাড়বে এটা কই সিনে পাবো আমরা, ঠিক আছে। সুতরাং ফিজিওলজিক্যাল ইডিমার যদি আমি রেস্ট নেই 7 থেকে 8 ঘন্টা, লেগ এন্ড যদি একটু রেইজ করে রেস্ট নেয়, তাহলে দেখা যায় যে এটা অবলিটারেট হয়ে যায়, কিন্তু যেটা প্যাথোলজিক্যাল সেটা থেকেই যাবে। পালস দেখবো, তার ব্লাড প্রেশার দেখবো। সাধারণত আমরা ব্লাড প্রেশারটা বসে ডান হাতে দেখি। ব্রেস্ট এক্সামিনেশন আমরা করব, কারণ এই পেশেন্টের রিট্রাক্টেড নিপলস থাকতে পারে, ক্র্যাক থাকতে পারে, তাহলে আগে থেকেই আমরা ব্রেস্ট ফিডিং এর জন্য তাকে প্রিপেয়ার করতে পারবো। এরপরে আমরা অবস্টেট্রিক্যাল এক্সামিনেশন করব। তোমরা যখন ডায়াগনোসিস অফ প্রেগন্যান্সি পড়ানো হবে তখন অবস্টেট্রিক্যাল এক্সামিনেশনটা তোমাদেরকে বলা হবে। সাধারণত প্রেগন্যান্সিতে কোনো কারণ ছাড়া আমরা ভ্যাজানাল এক্সামিনেশন করি না, বিশেষ করে 12 উইকস এর মধ্যে একেবারেই না। এই পেশেন্টটা আমাদের কাছে তাহলে কখন বুকিং এ আসবে? এই পেশেন্টটা আমাদের কাছে বুকিং এ আসবে উইদিন 8 উইকস এর মধ্যে আসলে ভালো। এবং ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা একটা প্রথম আলট্রাসোনোগ্রাম করব, তাতে করে তার অ্যালাইভ প্রেগন্যান্সি কিনা, তার মাল্টিপল প্রেগন্যান্সি কিনা, বা এক্সট্রা ইউট্রাইন প্রেগন্যান্সি কিনা, মোলার কিনা, এগুলো আমরা ডিটেক্ট করতে পারবো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে তার আমরা ডেটিংটাও করে নিব। তাহলে প্রথমে সে কি ইন্টারভ্যালে আমাদের কাছে আসবে? সাধারণত প্রথম দিকে 1 মাস পর পর আসবে, 28 উইকস পর্যন্ত। তারপরে 32 উইকস পর্যন্ত সে 2 সপ্তাহ পর পর আসবে। আর 36 উইকস এর পরে সে আমাদের কাছে উইকলি আসবে। তো সবসময় তো এটা সম্ভব হয় না, বিশেষ করে আমাদের মতো দেশে, আমাদের মতো দেশগুলোতে যারা এত ফ্রিকোয়েন্ট আসতে পারে না, WHO তাদেরকে রেকমেন্ড করেছে অন্তত 4 ভিজিট যেন অবশ্যই হয়। ফার্স্ট ভিজিট হবে উইদিন 16 উইকস, যে 4 মাসের মধ্যে যেন সে অবশ্যই প্রথম ফার্স্ট ভিজিটটা হয়। এরপরে সেকেন্ড ভিজিটটা 24 থেকে 28 উইকস এর মধ্যে, অর্থাৎ 6 থেকে 7 মাসের মধ্যে আরেকবার আসবে। আর 32 উইকসে গিয়ে তোমার 7.5 মাসের দিকে গিয়ে থার্ড ভিজিট করবে। আর 9 মাসে 8.5 থেকে 9 মাসের সময় সে হচ্ছে ফোর্থ ভিজিট করবে। যদি এই 4টা ভিজিট করে তাহলে আমরা মা এবং বাচ্চা দুজনেরই কোনো সমস্যা আছে কিনা, হাই রিস্ক ফ্যাক্টর গুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। বাচ্চাকে আমরা তার লাইভ প্রেজেন্টেশন, নাম্বার অফ ফিটাস, এগুলো একটু দেখতে পারি। তাহলে মায়ের কোনো কমপ্লিকেশন আছে কিনা, বাচ্চার কোনো কমপ্লিকেশন আছে কিনা, এই 4টা ভিজিটে আমরা বের করে আনতে পারি। এখন আমরা এই কিছু এই যে ফিজিক্যাল এক্সামিনেশন করলাম, হিস্ট্রি নিলাম, ফিজিক্যাল এক্সামিনেশন করলাম, এখন আমরা দেখব যে তার কোনো কমপ্লেইন আছে কিনা, সেটা আমরা দেখলাম। তাহলে এই সময় মাইনর কিছু কমপ্লেইন হতে পারে। কি কি হতে পারে? এই যে বললাম ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার, ট্রাইমেস্টার অনুযায়ী তাদের কিছু সমস্যা হতে পারে। যেমন প্রথমেই বললাম যে আনএক্সপ্লেইন উইকনেস হতে পারে, ভমিটিং হতে পারে, তার অ্যাপেটাইট, তার অ্যাপেটাইটের প্রবলেম হতে পারে। আচ্ছা, এরপরে আমরা কি করলাম? ফিজিক্যাল এক্সামিনেশন করলাম, করার পরে আমাদেরকে কিছু ল্যাবরেটরি টেস্ট করতে হবে। কি কি টেস্ট করব? ইনিশিয়াল ব্লাড টেস্ট গুলো কি কি? একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করব, যেখানে হিমোগ্লোবিন, হেমাটোক্রিট এবং প্লেটলেট এগুলি থাকবে। তার ব্লাড গ্রুপ এবং আরএইচ টাইপিংটা করব। ভিডিআরএলটা আমরা এই সময় করে নিব। হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন সেটা দেখে নিব। হ্যাঁ, আর অনেক দেশে যেটা করা হয় যে অ্যান্টিবডি এগেইনস্ট রুবেলা এবং এইচআইভি এটাও দেখে নেয়, কিন্তু আমাদের দেশে আমরা এই কয়টাই করি। এছাড়াও যার কিনা ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস আছে, অথবা প্রিভিয়াস প্রেগন্যান্সিতে যে কিনা ডায়াবেটিস ডেভেলপ করেছিল, তাদেরকে কিন্তু আমরা
গ্লুকোজ চ্যালেঞ্জ টেস্ট অথবা ওজিটিটি বলে যেটা, সেটা আমরা প্রথমেই করাই নিব। তাহলে এই ব্লাড টেস্ট গুলো করবো। রুটিন ইউরিন আরই রুটিন মাইক্রোস্কোপিক টেস্ট সেটা একটা করব। আর প্রথমেই আমরা ফার্স্ট বুকিং এ আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম বললাম, যে আল্ট্রাসোনোগ্রামের ইম্পর্টেন্স গুলো বললাম, এগুলি আমরা রুটিনলি করে নিব। তাহলে আর এই সময় মাইনর এলিমেন্টস গুলো কি কি হতে পারে? বললাম যে নাউজিয়া, ভমিটিং হতে পারে এই সময়ে। ডিমান্ড বেশি থাকার কারণে আয়রন, ক্যালসিয়াম এগুলোর ডিমান্ড বেশি থাকার কারণে তার লেগ ক্র্যাম্প হতে পারে, তার সব হাইপার অ্যাসিডিটি হতে পারে। এবং প্রেগন্যান্সি যেহেতু ভেনাস ড্রেনেজটা লেগ সাইড থেকে একটু হ্যাম্পার্ড হয়, সেই জন্য এই সময় অনেক মহিলারই দেখবে যে ভ্যারিকোজ ভেইন ডেভেলপ হচ্ছে। আর কি কি হতে পারে? এই সময় কনস্টিপেশন বেড়ে যায়, যাদের হিমোরয়েডস আছে সেটাও ডিগ্রিটা বেড়ে যায়। অতিরিক্ত ইডিমার জন্য, যখন মিডিয়ান নার্ভ কম্প্রেশনের জন্য তাদের কার্পাল টানেল সিনড্রোম বলে একটা পেইন অ্যান্ড নামনেস হয় থাম্ব, ইন্ডেক্স ফিঙ্গার এগুলোতে। সুতরাং এই যে কার্পাল টানেল সিনড্রোম, এটা কিন্তু তোমাদের শর্ট নোট আসতে পারে, ঠিক আছে? মিডিয়ান নার্ভে কম্প্রেশনের জন্য এটা হয়, এবং এটা ডেলিভারির পরে আবার নিজে থেকেই ঠিক হয়ে যায়। আর কি হতে পারে? অতিরিক্ত স্যালাইভেশন হয়, এটাকে টায়ালিজম বলে। প্রেগন্যান্সিতে এটা হয়ে থাকে, একই কারণে হাইপার অ্যাসিডিটি হয়, অ্যাঙ্কেল ইডিমা হয় এবং ভ্যাজাইনাল ডিসচার্জ বেড়ে যায়। এই সময় আমরা তার এই প্রেগন্যান্ট লেডিদের কি কি অ্যাডভাইস করব? যে সে একটু লাইট ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকবে, যদি আদার কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে তাহলে লাইট ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকবে। তার ডায়েট যেটা, সেটা হচ্ছে প্রোটিন রিচ হবে, ভিটামিন এবং প্লেন্টি অফ ফ্লুইডস অ্যান্ড রাফেজ সে তার ডায়েটের মধ্যে রাখবে। এছাড়া আর কি থাকবে? ঢিলাঢালা পোশাক পরবে, রেগুলার বাথিং যেটা সেটা সে নিবে, এবং তার টাকা পয়সা, এই যে তার যে বার্থ প্ল্যান সেটার জন্য সে তখন থেকেই টাকা পয়সা জোগাড় রাখবে। তার ব্লাড গ্রুপ জেনে সেই অনুযায়ী সে 2-1 ডোনার রেডি রাখবে। সে তার ট্রান্সপোর্টের কথা চিন্তা করে রাখবে, যেমন অ্যাম্বুলেন্সের নাম্বার এগুলি সে প্রথমেই নিয়ে রাখবে, যেন কোনো রকম সমস্যাতে সে তার যে কাছের যে হেলথ সেন্টার আছে সেখানে সে যেতে পারে। আচ্ছা, এগুলোর পাশাপাশি তোমাদের একটু যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রি কনসেপশন কাউন্সেলিং। প্রি কনসেপশন কাউন্সেলিংটা কি? যখন কোনো কাপল প্ল্যান করে প্রেগনেন্সি, এবং সেই প্রেগনেন্সিটা যেন হেলদি রিস্ক ফ্রি হয়, সেই জন্য সে আগেই যখন তার গাইনোকোলজিস্ট অথবা অবস্টেট্রিশিয়ানের হেল্প সিক করে, সেটাকে আমরা বলি প্রি কনসেপশনাল কাউন্সেলিং। তাহলে প্রি কনসেপশনাল কাউন্সিলিং এর একটা লেডি যখন আসবে, তখন আমাদের অবজেক্টিভ হচ্ছে যে এই ওমেনটাকে যখন সে প্রেগনেন্সিতে যাবে তখন যেন তার অপটিমাল স্টেট অফ হেলথ থাকে এবং সেফ থাকে, বোথ মাদার অ্যান্ড বেবি দুজনেই যেন সেফ থাকে, সেফ ডেলিভারি হয়, সেই জন্য তাকে আমরা সিস্টেমেটিক্যালি দেখব, এবং তার একটা হেলদি বেবি যেন হয় সেই ব্যাপারে আমরা তাকে হেল্প করব। কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা সেটা আমরা আইডেন্টিফাই করব, এবং প্রথমেই এটা আমরা তার শুধরে দেওয়ার চেষ্টা করব। এই জন্য আমরা হিস্ট্রিতে কি কি নিব, তার কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা এটা আইডেন্টিফাই করব, যে তার মেডিকেল কোনো ফ্যামিলি হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি অথবা প্রিভিয়াস অবস্টেট্রিক হিস্ট্রি কেমন ছিল সেটা আমরা একটু জেনে নিব, এবং রিস্ক ফ্যাক্টর গুলা ল্যাবরেটরি টেস্টের মধ্যে অ্যাসেস করব যদি দরকার হয়। তার বেসলাইন হেলথ স্ট্যাটাসটা, ব্লাড প্রেশার এগুলি কেমন,
তার রুবেলা ভ্যাকসিনেশন নেওয়া আছে কিনা, হেপাটাইটিস বি ভ্যাকসিন নেওয়া আছে কিনা, এগুলো দেখবো। এবং যখনই আমার কাছে বার্থ প্রিকনসেপশনাল কাউন্সিলিং এ আসবে, তখনই আমরা তাকে একটা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দিয়ে রাখবো সাধারণত, এবং ফার্স্ট 3 মান্থস পর্যন্ত কিন্তু আমরা এটা দেব। এবং 4 to 5 মিলিগ্রাম পার ডে এই হিসাবে আমরা প্রতিদিন তাকে একটা করে ফলিক অ্যাসিড নিতে বলবো। এতে করে যে নিউরাল টিউব ডিফেক্ট এটা হবে না। এবং তার আমরা প্রেগন্যান্সিতে সে কিভাবে আমাদের কাছে আসবে, কোন গ্যাপে গ্যাপে আসবে, সেই ব্যাপারে আমরা তাকে বলবো। এবং আগে যদি এই সময়ে অনেক পেশেন্টই দেখবা যে অ্যান্টিহাইপারটেনসিভ খাচ্ছে, হয়তো এসি ইনহিবিটর খাচ্ছে বা কোনো স্টেরয়েড নিচ্ছে, তাহলে তখনই আমরা অ্যান্টিকনভালসেন্ট নিচ্ছে, সেই ব্যাপারে আমরা সেই ডোজগুলো আমরা তাকে আবার সেই ড্রাগগুলো এবং ডোজগুলো রিশিডিউল করে দেব। যে ওষুধগুলো প্রেগন্যান্সির জন্য ফিটোটক্সিক সেগুলো অ্যাভয়েড করবে, এবং যেগুলো না নিলেই নয় সেগুলোর ডোজ কমায় নিব। যেমন অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ গুলো, সেটা কিছু কিছু আছে যে ডোজ কমায় নিতে হবে, বা অন্য ড্রাগের সুইচ ওভার করলে ভালো হয়। যে কিনা হেপারিন নিচ্ছিল, ওয়ারফেরিন খাচ্ছিল, তাকে আমরা হেপারিনে চলে যাব, ঠিক আছে। এই ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ যে খাচ্ছিল, তাকে আমরা ইনসুলিনে চলে যাব। এইভাবে তার ড্রাগটাকে আমরা রিশিডিউল করে দেব। আর যার যার এই থাকে অনেক সময় স্মোকিং বা অ্যালকোহল, অন্যান্য ড্রাগে অ্যাবিউজ থাকে, তাদেরকে আমরা স্টপ করতে বলবো। তো এই ক্ষেত্রে তাকে আমরা কাউন্সিল করবো যে এটা তার জন্য এবং তার বেবির জন্য ক্ষতিকর। আর যাদের ইনহেরিটেবল জেনেটিক ডিজিজ আছে, যেমন সিকেল সেল, সিস্টিক ফাইব্রোসিস, তাহলে তাদেরকে আমরা আগেই এগুলা স্ক্রিন করব, এবং রিস্ক ফ্যাক্টর গুলো যতটুকু সম্ভব যে তার বেবির মধ্যেও এটা আসতে পারে, সেই ব্যাপারে তাদের সাথে আমরা ডিসকাস করবো। কিছু কিছু ক্ষেত্রে যেমন প্রিন্যাটাল ডায়াগনোসিসের দরকার হয় ক্রোমোজোমাল অথবা জেনেটিক ডিজিজ গুলোর জন্য, সেই ক্ষেত্রে আমরা তাদের জেনেটিক কাউন্সেলিংও করা লাগতে পারে। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। প্রিকনসেপশনাল কাউন্সেলিং তোমাদের কিন্তু শর্ট নোট আছে, তোমরা এই ব্যাপার প্রিকনসেপশনাল কাউন্সেলিং আর এই যে অ্যান্টিনাটাল কেয়ার, দুটাই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে তোমরা একটু পড়ো, একটু পড়ে তোমার যদি কোনো কোশ্চেন থাকে নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করো। জি ম্যাডাম। ওকে, আসসালাম। Recording stopped.